আচ্ছা, আমি জাস্ট সংক্ষেপে জানতে চাইছি যে ত্রিপুরায় বিজেপি কি কি উন্নয়নমূলক কাজ করছে। আরে উন্নয়নমূলক কাজটা যদি ধরি তো বিশাল বড় লিস্ট। আপনি যখন আমাকে বললেন এখানে ইন্টারভিউ নেবেন, তখন আমি আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রীর আমি দেখছিলাম যে 15 আগস্টে উনি যেগুলো বলেছেন, আমি গ্রস সেক্টরটা বলে দিই, কারণ একটার ভিতরে ঢুকতে গেলে দেখেন কি কি কাজ হচ্ছে। আমার নিজেরও সবগুলো জানা ছিল না যে এত ছোট ছোট লেভেলে এই কাজগুলো হয়। আপনি বলার পরে আমি এগুলো পড়েছি এবং দেখেছি। জেট প্রকল্প এরকম করে 38-39টা ব্যাপার আপনি জানেন। সেদিন আপনি গেছেন, এতক্ষণ ধরে এইসব মুখ্যমন্ত্রী কি কি কাজ করেছে এইসব সবগুলো। এটা তো আগের সরকারেও ছিল, এটা তো ডিফারেন্স কিছু হলো না। দেখেন কতগুলো ছোট ছোট ব্যাপারটা আমি বলি, যতগুলো নতুন। এখন কথা হচ্ছে আমরা গ্রসলি আমরা কোনটা দেখি। আমি আপনাকে মনে করেন স্মার্ট সিটি দেখাতে যেটা আমরা পারি, যেমন এয়ারপোর্ট থেকে লিচু বাগান পর্যন্ত। না এগুলো তো ফাইন, এগুলো এটা দেখেন। ঠিক। আচ্ছা, বর্জলাতে আরেকটা আছে, প্রায় সেখানে 82 কোটি টাকা পেয়ে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করেছে। আমি যেটা চোখে পড়ার মতো, যেটা আমি আছে, এবং আমাদের কলেজটিলা জায়গাটা আগে কিরকম ছিল এখন এটা আমি বলছি। আমি তাহলে এটাই বলি ছোট ছোট একটা একটা করে, কারণ আমি তো 39টা তো এরকম বলতে পারবো না। যেমন 24-25-এ আমাদের 4007 শহরের মধ্যে নগর উন্নয়ন 4700 ঘর হয়েছে 24-25 সালে। রাজ্যে 19টি বর্জ্য প্রক্রিয়াকরণ উন্নয়ন হচ্ছে। মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পে 1500 কোটি, এতে 2টি নগর এলাকা, 20টি নগর এলাকা এবং 18,30,000 শ্রম দিবস তৈরি হবে। স্মার্ট সিটি আপনি একটা বলেছেন। 96 কোটি টাকায় প্রথমে লিচু বাগান থেকে যেটা বললাম, 25 কোটি টাকা বেয়ে সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট এগুলো চলছে, যেটা হয়েছে গোলচক্করে হয়েছে। 37 কোটি টাকায় উজ্জয়ন্তে ফেলেছে যে বাগান, এইগুলো সাজানো হয়েছে, 5টা সাজানো হয়েছে। 32 কোটি টাকায় কলেজ লেক যেটা করা হয়েছে। এরকম একটা ছোট ছোট সেক্টরে যদি আপনি ধরেন তাহলে দেখবেন। এবার আমি স্বাস্থ্য বা শিক্ষাতে আসি। আপনি দেখেন আমাদের আগে দুটো মেডিকেল কলেজ ছিল। একটা মেডিকেল হচ্ছে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, আর একটা ছিল ত্রিপুরা মেডিকেল কলেজ। ত্রিপুরা মেডিকেল কলেজে আগে কিন্তু সরকার কিন্তু বিরাট টাকা দিতে কিন্তু সাহায্য করত। এখন কি হয়েছে, ত্রিপুরার মেডিকেল কলেজকে বলে দেওয়া হয়েছে তুমি তোমার নিজেরটা ইনকাম করো, এবং তারা তাদের থেকে চালাচ্ছে, এবং যে ঋণটা নিয়েছিল গভর্নমেন্ট থেকে সেটাও পেমেন্ট করেছে। আজকে দেখলাম ডেন্টাল কলেজ হয়েছে। এবার ডেন্টাল কলেজে আপনার 50টা সিট ছিল, এইবার দেখলাম আরো মানে এই 13টা সিট বেড়ে সেখানে হয়ে গেছে এখন 63টা সিট। নতুন একটা মেডিকেল কলেজ শান্তিনিকেতন মেডিকেল কলেজ ছিল, এখানকার মধ্যে 150 সিট অলরেডি আছে, ওরা পিজি চালু করবে। আজকে আমাদের লো ইউনিভার্সিটি চালু হচ্ছে, টিআইটি নিজস্ব বিল্ডিং হচ্ছে। তো এরকম যদি আমরা দেখি, এবার এই কদিন আগে দেখলাম আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হবে। জিবিতে 100 সিট ছিল, 150 সিট হয়েছে। 86টার মতো পোস্ট গ্রাজুয়েট সিট হচ্ছে, 10টা হচ্ছে ডিপ্লোমা কোর্স। তো এগুলো বললে মানে বিরাট লম্বা লিস্ট হয়ে যেত স্বাস্থ্য দপ্তরে, তেমনি শিক্ষা দপ্তরে। সুতরাং যারা বলছে আর কি, তারা ঠিক বলছে না। আপনি একজন ডাক্তার এবং বহু বছর ধরে এই রাজ্যে স্বাস্থ্য পরিষেবার সাথে আপনি যুক্ত নিজেও। আপনার কি মনে হয় ওভারঅল স্বাস্থ্য পরিষেবা ত্রিপুরাতে ডেভেলপড হয়েছে? নিশ্চয়ই ডেভেলপমেন্ট হয়েছে। এই যে আমি যে ডাটাগুলো বললাম, এখন দেখেন, কিন্তু অনেক অভিযুক্ত শোনা যাচ্ছে। অভিযুক্ত থাকবেই তো, যদি আপনি কাজ করেন তবেই তো আপনি অভিযোগ পাবেন। আপনি যদি বিশেষ করে জিবি হাসপাতালে নিয়ে অনেক রকম পরিষেবামূলক অনেকে আমি ফেসবুকে দেখি বলছি। আমি অস্বীকার করি না, আমিও তো আইজিএম হসপিটালের আরকেএস এর আমি চেয়ারম্যান ছিলাম। আপনারা নিজেরা দেখেছেন আমি এই আরকেএস এর চেয়ারম্যান থাকি, ওই হাসপাতালটার কত মানে চেঞ্জ করেছে। আপনি দেখেন ভিতরে সার্কুলার রোড বানিয়েছে, দেখবেন তো রুগীদের আউটডোর যেটা করেছে, সেখানে 12টা কাউন্টার খোলা হয়েছে, যেটা সেন্টারে আছে। সেখানে আপনার লোক বসে থাকে, আমরা একদম বাড়ি থেকে রেজিস্ট্রেশন ওটা করতে পারে। ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট হয়েছে, সার্কুলার রোড হয়েছে। এখানে আগামী 20 বছরে একটা ব্লাড ব্যাংকের যা হবে, ওটা যেটা করেছি আমরা তখন, এটার মধ্যে ওই যে তখন আর কি বারবার বলা হচ্ছিল যে যখন এগুলো সাপ্লাই করেছে ব্লাডের, যেমন আরবিসি সিরাম আছে, সেই প্লাজমা কিভাবে দেওয়া যাবে সেগুলোর জন্য করা হয়েছে। অফিসটা আমরা শিফট করেছি, নতুন বিল্ডিং আরেকটা হচ্ছে, এখানে নার্সিং কলেজ হয়েছে। না এগুলো তো হচ্ছে, নো ডাউট। এটা একটা সেক্টরের কথা বলছি। আর চিকিৎসার ব্যাপারে যেটা বলছেন, হ্যাঁ এটা ঠিক আছে। আপনি একবার জানতো একটা জায়গায়, মনে করেন আইএলএস, আমাদের কিন্তু রেফারেল পয়েন্ট আইএলএস এখানে না, ওখানে তো অনেক রকম। আচ্ছা, এই যে এখানকার চিকিৎসা পুরোটা একদম বিনা পয়সায়, সম্পূর্ণরূপে বিনা পয়সায় দেওয়া।
একজন ডাক্তার থাকে 160 থেকে 150টা পেশেন্ট। আমাদের এখানে কেউ আসলে আমরা ফিরিয়ে দিতে পারে না। সব মানুষই বাইরে থেকে আসছে, এসে তাকে ভর্তি লাগবে। তো টোটাল আমাদের যে ডক্টর এবং স্ট্রেংথ এবং আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার রাতারাতি আমরা বাড়াতে পারি না। আপনি যদি কালকেই যান না, আপনি গলি দিয়ে শুধু হাঁটবে বিয়ে দেখবেন, আপনি বিট টিলে যেতে পারবেন না। এবং প্রত্যেকে কিন্তু চিকিৎসা পেয়ে আসে। এখন এর ভিতরে থেকে কারো যদি, যেমন ইমার্জেন্সিতে কিন্তু আমরা এখানে অবজারভেশনের জন্য 10টা বেড চালু করেছি আমি যখন ছিলাম। কিন্তু এটা ইমার্জেন্সি, আপনি জিবি হসপিটালে যান, এটা মেডিকেল ট্রমা সেন্টার আছে, এখানে মনে করেন 6জন 7জন ডাক্তার থাকে, বিএম এর একজন ডাক্তার এটা ম্যানেজ করতে হয়। সব জায়গায় সবটা দেওয়া যাচ্ছে না। তো মানুষের যে চাহিদা, মানুষের যে ডিমান্ড, কারণ মানুষ এখন অনেক বেশি বাইরে যায়, সেখানে চিকিৎসা করে সে বিভিন্ন রকম অভিজ্ঞতা তার সঞ্চয়ে, পরিষ্কার পরিচ্ছন্নতায়, কিন্তু আমাদের হাসপাতালে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু এখানে মানুষ সাথে সাথে পেয়ে যাবে। আপনি দেখবেন তো এয়ারলাইনের টিকিট কাটতে যান, বাকের যে সেখানে কিন্তু লাইনে আপনার কিন্তু ধৈর্যের কোনো সিনেমার টিকিটে লাইনের ঘাটতে হয় না। হাসপাতালে গেলে সবাই যায় তাড়াতাড়ি আমাকে ছেড়ে দাও। না না, এটা একটু আছে, এটা তো স্বীকার করি না। আর এটাও তো ঠিক, মানে আমার পার্সোনাল দৃষ্টিভঙ্গি দেখুন, 100টার মধ্যে 4-5টা কেস হয়তো মেবি প্রবলেম, কিন্তু 95% মানুষ তো পাচ্ছে তো পরিষেবা। ঠিক, আরো বেশি, আমি মানি। আরো বেশি। আচ্ছা, জাস্ট আমি একটা এক্সাম্পল করলাম আর কি, ওটা ঠিক আছে। কিন্তু সামহাউ আপনি তো নিজেই বুঝবেন, আপনি যখন মেডিকেলে বা বিভিন্ন হাসপাতাল ভিজিট করেন, আমাদের ল্যাক কি কি আছে এখনো। প্রথম যেটা আমাদের যে জিনিসটা আমরা আমাদের হিউম্যান রিসোর্সের সব থেকে লেকিউনি আছে। হিউম্যান রিসোর্স নট ইন কোয়ালিটি বাট ইন কোয়ান্টিটি। আজকে আমাদের ডাক্তার, নার্স বলেন, আমরা যা এখানে পাঠাচ্ছি, এরা আমাদের, বা পুলিশ বলেন, উকিল বলেন, যা কিছু বানান, দে আর অল প্রোডাক্ট অফ দিস সোসাইটি। এখন আমাদের এই সোসাইটি বাড়িতে কিভাবে আছে, ঘরে কিভাবে আছে, সমাজে কিভাবে আছে, পাড়ায় কিভাবে আছে, তার একটা রিফ্লেকশন ওই লোকটা বা ওই ডাক্তারটা বা ওই পুলিশটা বা ওই উকিলটা ওইখান থেকে ঘুরে এসে হঠাৎ করে কর্মক্ষেত্রে এসে হঠাৎ করে মহান হয়ে যাবে সেটা নয়। ফলে দেখা যায় ভালো যেমন আছে, কেউ কেউ মানে বিরক্ত হয়ে যায়, ইরিটেটেড হয়ে যায়। দিস ইজ দ্য রিফ্লেকশন অফ আওয়ার সোসাইটি। এখানে কেউ খারাপ ব্যাপার, ওখানে এত প্রশ্ন করে অনেক সময়, যে আমি নিজে তো দাঁড়িয়ে থেকে দেখেছি আমাদের ইন্টারভিউ করতে হবে, সিস্টার অনেক সময় মানে পাগল হয়ে যায়। বা মনে করেন আপনি সিকিউরিটি একজন গার্ড যে আছে তার এখানে গিয়ে দেখবেন, আপনি নিজে যান, আপনি একদম সাংবাদিক হিসেবে যাবেন না, আপনি দাঁড়িয়ে একদিন ঠিক করেন যে আমি 9টা থেকে 11টা পর্যন্ত আমি ভিড়ের মধ্যে থাকবো, দেখি মানুষ কি করে কি বলে, আপনি নিজেই বুঝতে পারবেন যে এরপরে এত মানুষকে সামলে আমাদের এই যে স্টাফরা ধৈর্য ধরে সেবা দিচ্ছে, এটা আমাদের ভিতরে মানবীয়তা বোধ আছে বলে। নাহলে আপনি বলুন তো কোভিডের সময় না সব, নো ডাউট, তাহলে এই মানুষটাই তো দিয়েছে না, এই মানুষটাই তো দিয়েছে। আমি ওখান থেকে ডাটা কালেকশন করেছি, কিভাবে হচ্ছে আমরা দেখেছি। কোনো মানুষ সেদিন ঘর থেকে বেরোয়, কারফিউ জারি আছে, কিন্তু কারা করেছে? ডাক্তার, নার্স, প্যারামেডিক্স ঘরে ঘরে গেছে। আমাদের তো ডাক্তার রাত্রিবেলা বাড়ি থেকে পর্যন্ত ঢুকতে দেন, আপনার দেখেছেন পুলিশ গিয়ে আসে তাকে আনতে দিচ্ছে না, এরকম সেই কাজই তো আমাদের কাছে। না না, এটা তো নো ডাউট, এটা অবশ্যই কোনো আমাদের সবকিছু আছে, আমাদের সবকিছু আমাদের পজিটিভ দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে। যেখানে যেখানে মনে হচ্ছে ঠিক নয়, সেখানে আমাদেরকেই বলতে হবে ঠিক কোনটা বলতে হবে। খালি যদি আমরা বলি এটা খারাপ এটা খারাপ, এভাবে না না, পজিটিভ ভাইব দিতে হবে। কারণ পজিটিভ ভাইব দিলে ওই মানুষগুলোর প্রতি আমরা রোগীর প্রতি সহানুভূতি দেখাই, কিন্তু যারা পরিষেবা দেয় তাদের প্রতি আপনি দেখেন একটা আশা করবেন কি পায়, গিয়ে দেখেন তারা কাজ করে। কিছুদিন আগে আমি একটা ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, তারপরে আমি সিএমওর সাথে কথা বলেছি, আপনি খোঁজ নিয়ে দেখে রেখেন। আমি দেখছি যে আমি যত না মানুষের বাড়ি উৎসবে যাই, তার থেকে বেশি মারা গেছে খবর শুনে যাই। কেন এটা হচ্ছে? 40 থেকে 50-60-এর মধ্যে মানুষ ফটাফট মরে যাচ্ছে। আমি চিফ মেডিকেল অফিসারের সাথে কথা বললাম, জিবি হাসপাতালে নিয়ে গেলে বলছে যে স্ট্রোক হয়েছে। কেন তাহলে এটা হচ্ছে? এবং একটা সার্ভে চলছে এটা নিয়ে, বাড়ি বাড়ি আশা কর্মীরা যাচ্ছে, তারা সার্ভে করছে, বলা হচ্ছে একদম পুরো টাটা। তো এই যে জিনিসগুলো, ঘটনাগুলো মানুষ জানে না। আমি দুটো সেন্টারে আমি বসি, পশ্চিম ভুবন মানে যে সিএসসি আছে যেটা আছে কমিউনিটি হেলথ সেন্টার, আর ভাটি অভয়নগরে বসি। আমি 2 দিন বসি স্পেশালিস্ট হিসেবে, যেহেতু এটা আমার কনস্টিটিউয়েন্সি, প্লাস আমার যেহেতু এখন ডাক্তারির সাথে সম্পর্ক প্রায় অনেকটা কমে গেছে, তাহলে আমি এখানে সার্ভিসটা দিই। এত সব দেওয়া হয়, আমি ওখান থেকে লিখে দিই যে এই পেশেন্টটাকে আল্ট্রাসোনোগ্রাফি, 3টা আল্ট্রাসোনোগ্রাফি ফ্রিতে করা হয়, সব ফ্রি দেওয়া হয়। ওষুধপত্র আয়রন বলেন, ক্যালসিয়াম বলেন, যা কিছু 3বার আল্ট্রাসোনোগ্রাফি বললাম, বাকি তার প্রথম থেকে সব কিছু দেওয়া হয়। 5,000 টাকা করে দেওয়া হয়, 1,000, 2,000, 2,000।
আশা কর্মীরা এদেরকে যে নিয়ে যায় রেগুলার 3টা ভিজিট করাবে, বিপিএল দের জন্য এটা অনেক বিরাট বড় সেক্টর, প্রায় 70%। আচ্ছা। সেখানে এসসি আছে, এসটি আছে, বিপিএল আছে। তাহলে এসসি এসটি বিপিএল যদি ধরেন তো জনসংখ্যার আর বাকি থাকে কোথায়? না, এটা তো বড় অংশ। তো বিরাট বড় অংশ এটা পায় প্রথম এরপরে তারপরে দ্বিতীয় বাচ্চার জন্য, মেয়ে সন্তান যদি হয় তাহলে দ্বিতীয় সন্তানের জন্য পুরা ফেসিলিটি। আপনি একদিন শুধু তাদের সাথে কথা বলবেন, আমি অবাক হয়ে যাই, এত সুদ সব দেওয়া হচ্ছে। এখন তো ওই যে নেশার যে একটা চলছে, এই সিএসসির মাধ্যমে এখানে ট্যাবলেট দেওয়া হচ্ছে ফ্রিতে, এটার সাথে কাউন্সিলিং করা হচ্ছে। আশা কর্মীরা বাড়িতে যাচ্ছে, আমরা যাচ্ছি, বুঝাচ্ছি, পরিবারের সাথে কথা বলছি, মিটিং করছি, করে বলছি তোমাদের এখানে পাঠাও এই নেশা মুক্তির জন্য এই সেন্টারগুলিতে অ্যানোনিমাস নাম গোপন করে রাখা হচ্ছে, এই প্রক্রিয়া চলছে। এখন সবগুলো কি বলছে, প্রেসের যারা যাচ্ছে ওখানে একটা গোলমাল, ওখানে তো বসেই থাকে যে কোন সময় গোলমালটা লাগবে, লাগলে পরে ছবি তুলে। আর এখন তো আর এই সাংবাদিক লাগে না, যারা আছে তারা মোবাইলে তুলে দিয়ে ছবিটা তুলে পাঠিয়ে দিয়ে নিউজ হয়ে যায়। আমি এরপরে বলবো, এই যে আপনি আমাকে বলছিলেন না যে জিতলো কি করে, আমাদের এত বেশি সেন্সিটিভ লোক আছে এবং মানুষগুলোর সাথে এইসব ব্যাপারে ভীষণ চিন্তা করে, এবং আমরা সবসময় বিচার করি যে আমাদের কোন কোন জায়গায় ঘাটতিটা আছে। আমাদের যারা ওয়ার্কার আছে তাদের বলি, আমি যেমন এখন বলছি, আমার সেদিন আগে একটা মিটিং করেছে যে তোমরা আমাদের যেটা সাংসদরা গোদ নিতে বলে এরকম বলছে না, চিফ মিনিস্টারের গ্রাম এগুলি বলে, আমি বলছি তোমরা আমাদের যতজন মেম্বার আছে তোমাদের কাজ হবে শুধু 15টা বাড়ির মতো তোমরা রেগুলার কন্ট্যাক্ট করো। কি মাসিমা আপনি কিরকম আছেন, কি পিসিমা ভালো আছেন, আপনারা সব ভালো আছেন তো, আপনার যে ছেলেটা বাইরে আছে ভালো আছে তো, আপনার তুমি 20টা বাড়িতে যোগাযোগ করো না, 1 ঘন্টা সময় দাও না, সপ্তাহে তুমি 2 ঘন্টা সময় দাও। তো এইভাবে এগুলো পার্কুলেট করার চেষ্টা, খালি জিজ্ঞেস করো না। আজকে সামাজিক সম্পর্কটা ভীষণ নষ্ট হয়ে যাচ্ছে। এভরিথিং শুড নট বি পলিটিক্যালাইজ। ও আমার পার্টির এটা না, সব আমার মানুষ, এইগুলো আমরা বলি, এটাতে তাদের শিক্ষা দেয়। এই জন্য আমি বললাম সমাজটা যদি সবাই মিলে ঠিক না করতে পারি তাহলে মুশকিল। তাহলে আপনি কোনো ভালো ডাক্তার পাবেন না, নার্স পাবেন না, উকিল পাবেন না, কিচ্ছু পাবেন না, আপনি পাবেন না। আগে ওইখানটা সামলাতে হবে। না, এই জিনিসটা হয়তো ধরলাম আপনার এখানে আছে, কিন্তু সব জায়গাতে সেমন নেই না। আপনি সব জায়গায় কি করে আশা করেন সব মানুষকে সমান নাকি? মনে করেন আমি তো একটা ভালো মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর, আমি তো দুদিন আমি প্রফেসর হয়ে যেতাম, আই হ্যাড এ ভেরি গুড প্র্যাকটিস, আমি রাত 11টা পর্যন্ত রুগী দেখেছি। সাডেনলি আস্তে আস্তে আমি তো ওই জায়গা থেকে নিজেকে সরিয়ে আসলাম। আমার যেটা মনে হচ্ছে, আমি আপনাকে আগেই বলেছি, আমি ক্লাস 4-এ 6-এ যখন পড়ি তখন আমি পূর্ব পাকিস্তান থেকে এসেছি। আমি তো মনে করি ত্রিপুরা আমাকে জীবনদান করেছে, যেখানে আমার জন্ম হয়েছে সেখানে আমি থাকতে পারিনি। আমার টোটালি ঋণ এই রাজ্যের প্রতি। এই স্কুলে আমি ফটিকরা স্কুলে পড়েছি, আমি ফটিকরা স্কুলের স্টুডেন্ট, আমি কৈলাসের আর.কে পড়াশোনা করেছি, নেতা স্কুলে পড়েছি। সব এগুলো তো কারা টিচাররা, এরাই তো আজকে আমি তারপর এখান থেকে যে প্রথম যে ডাক্তারির যে কোটা, তখন 10টা 11টা সিট থাকতো, তার মধ্যে 1970 সালে আমি সিলেক্টেড হয়ে গেছি, আমি স্কলারশিপ পেয়েছি, আমার এখানে সরকারি চাকরি করেছি। তো আমি তো ঋণী স্টেটটার কাছে, এই ফিলিংসটা আনতে হবে। আমি যখন স্কুলে যাই, বিভিন্ন জায়গায় স্কুলে ঢুকে পড়ি, আমি বাচ্চাদের বোঝাতে হবে এখন যে তুমি বাপের কাছে ঋণী, তুমি মায়ের কাছে ঋণী, তুমি পাড়া প্রতিবেশীর কাছে ঋণী। আমি বলি যে চুল কাটে যে তার কাছে তুমি ঋণী, কারণ আমি তোর চুল কাটতে পারি না। অর্থাৎ যে রিক্সা নিয়েছে তার কাছে তুমি, আরে তুমি টাকা নাই দিয়েছো 10 টাকা 20 টাকা, অটোওয়ালার কাছে ঋণী, সে তোমাকে সময় মতো। এই সোশ্যাল ভ্যালুসটা আমাদের আনতে হবে।